আমরা আজকে যে টপিকটা তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে পলিস্যাকারাইড। দেখো, পলিস্যাকারাইড যখন আমরা বলছি, এটাকে আমরা প্রথমে ম্যাক্রোমলিকুলস বলবো না মাইক্রোমলিকুলস বলবো? সেই অ্যান্সারটা তো তোমরা জানো, কারণ পলিস্যাকারাইড সেটা কিন্তু তোমার ম্যাক্রোমলিকুলস এর মধ্যেই পড়ে। এবার আমরা একটা জিনিস দেখি, দেখো এই পলিস্যাকারাইডকে আমরা কোথায় পাবো? আমরা যদি অ্যানালাইসিস করছিলাম বায়োমলিকুলস গুলোকে, তখন এটাকে আমরা ইনসলিউবল প্যালেটের মধ্যে পাবো, ইনসলিউবল পার্টটার মধ্যে, মানে নিচে যে পার্টগুলো সেডিমেন্ট হবে, থিতিয়ে পড়বে, সেটার মধ্যে ইনসলিউবল পার্টের মধ্যে আমরা পলিস্যাকারাইডকে পাবো। এবার এই যে বলছি পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড মানে আলটিমেটলি আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি এখানে দেখো কার্বোহাইড্রেটস এর কথা, মানে শর্করা যাকে বলছিলাম। তাহলে এটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ বায়োমলিকুলস এর মধ্যে আসে। বায়োমলিকুলস এর মধ্যে ম্যাক্রোমলিকুলস এর মধ্যে আসে, মানে যাদের গঠন অনেক বেশি বড়, তাদেরকে তো আমরা ম্যাক্রোমলিকুলস বলবো। এবার পলিস্যাকারাইড কি? আলটিমেটলি পলি মানেই বলতে বুঝতে পারছো না, মেনি, মানে অনেক ছোট ছোট ইউনিটের জুড়ে জুড়ে এটা তৈরি হয়েছে। তাহলে পলিস্যাকারাইড আলটিমেটলি একটা লং চেন আছে এর মধ্যে। কিন্তু কিসের লং চেন? এটা সুগারের লং চেন। তোমরা সবাই মিউট করবে বাবা ফোনটা। এটা হচ্ছে লং চেন অফ সুগার। কিন্তু এটা তোমাকে কেমন দেখতে লাগে বলো তো, যখন একটা একটা করে জুড়ে জুড়ে ওরা তৈরি হয়? এটা দেখতে লাগে অনেকটা তোমার থ্রেডের মতো। থ্রেড মানে কি বলো তো? দড়ির মতো। কার মতো? একটু দড়ির মতো এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো এখানে, দেখো। এবার এই যে তোমার স্ট্রাকচার বলছিলাম, একটা সেই সুতো হয় না, এই কটনের থ্রেড, মানে সেই সুতো, তার মতো দেখতে লাগে। তার মধ্যে ছোট 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 মনোস্যাকারাইড ইউনিটস গুলো এখানে যুক্ত হয়ে আছে। তাহলে একটা পলিস্যাকারাইডের বিল্ডিং ব্লকসটা কি? মানে কোনটা ছোট ছোট জুড়ে জুড়ে তোমার পলিস্যাকারাইড তৈরি হয়, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডটাকে আমরা কি বলছি? বিল্ডিং ব্লকস। যেমন তোমার বাড়ি, তুমি যেখানে থাকো, তার বিল্ডিং ব্লকস কি? ইট। অনেকগুলো ইট জুড়ে জুড়ে তোমার বাড়ি তৈরি হয়েছে। ঠিক তেমনই ভাবে পলিস্যাকারাইডটা তৈরি হয়েছে ছোট ছোট এই মনোস্যাকারাইড গুলো জুড়ে জুড়ে। এবার আমি তোমাকে বলতে চলেছি যেটা হচ্ছে একটা সেলুলোজ। এই সেলুলোজের নাম তোমরা অনেক আগে থেকেই শুনেছো। সেলুলোজ কি? সেলুলোজও হচ্ছে একটা পলিমারিক পলিস্যাকারাইড, মানে অনেক বড় চেন ওলা একটা পলিস্যাকারাইড। কিন্তু তুমি যদি এই সেলুলোজের গঠনটা বা স্ট্রাকচারটাকে দেখো, দেখবে এর মধ্যে অনলি ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড আছে। কটা টাইপ? অনলি ওয়ান টাইপ মনোস্যাকারাইড তুমি এর মধ্যে প্রেজেন্ট দেখতে পাবে। কি সেটা? সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা কি বলতে পারি? কনক্লুশন কি দাঁড়াচ্ছে? অনেকগুলো গ্লুকোজ একসঙ্গে নিজেদের মধ্যে মনে করো বন্ড ফরমেশন করে জুড়ে জুড়ে তারা একটা সেলুলোজের স্ট্রাকচার তৈরি করছে। তাহলে আমরা সেলুলোজের মধ্যে কটা টাইপের সুগার দেখছি? একটা টাইপের সুগারই দেখছি। তাই এটাকে আমরা বলছি হোমোপলিমার। হোমো কথাটা মানে কি বলতো? সিমিলার। যখন একটা কোনো পলিস্যাকারাইড সিমিলার টাইপ অফ মনোস্যাকারাইড ইউনিট নিয়ে তৈরি হবে, তখন তাকে আমরা হোমোপলিমার বলবো। যেমন গ্লুকোজ 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 নিয়ে নিয়েই তৈরি হয়েছে। কিন্তু যদি গ্লুকোজ হতো, তার সঙ্গে মনে করো সাপোজ ফ্রুক্টোজ হতো, তখন তাকে আমরা কিন্তু বলতাম না হোমোপলিমার, তখন কি বলতাম? তখন তাকে আমরা হেটেরোপলিমার। রাইট। এবার দেখো, এবার স্টার্চ। আমরা তাহলে সেলুলোজ একটা আমাদের এক্সাম্পল হলো পলিস্যাকারাইড। এবার আমরা আমাদের সেকেন্ড একটা এক্সাম্পল দেখব, সেটাকে বলছি স্টার্চ। কিন্তু স্টার্চ কোথায় প্রেজেন্ট থাকে? স্টার্চ প্রেজেন্ট থাকে আলটিমেটলি প্ল্যান্ট টিস্যুর মধ্যে। একটা প্ল্যান্ট টিস্যুর মধ্যে যে এনার্জি স্টোর থাকে, সেটা কিন্তু তোমার স্টার্চ ফর্মে। তুমি আলু খেতে ভালোবাসো, আলুর মধ্যে আলটিমেটলি কি আছে? স্টার্চ আছে। কিন্তু আমাদের অ্যানিম্যালের বডিতে আমাদেরও তো কিছু ফুড স্টোর করে রাখা উচিত। আমরা যদি কোনো সময় উপোস করি বা না খেয়ে থাকি, তখন ওই স্টোর ফুডটা আমাদের এনার্জি যোগায়। আমরা তো অ্যানিম্যাল, আমাদের মধ্যে কিন্তু স্টার্চ নয়। আমাদের বডিতে তাহলে কি আছে? আমাদের বডিতে, মানে অ্যানিম্যালের বডিতে আছে গ্লাইকোজেন। রাইট। তাহলে এই আমি তোমাকে স্টার্চের কথা বললাম, গ্লাইকোজেনের কথা বললাম, সেলুলোজের কথা বললাম। এই সবগুলোই কিন্তু গ্লুকোজ মনোস্যাকারাইড ইউনিট জুড়ে জুড়ে জয়েন করে করে তৈরি হয়।
কিন্তু এবার আমি তোমাকে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, সেটা হচ্ছে দেখো ইনিউলিনের কথা। কার কথা বলছি আমি? ইনিউলিন। ভালো করে আন্ডারলাইন করো এটা। ইনিউলিন এটা কিন্তু পলিমার অফ ফ্রুক্টোজ। মানে কি, এখানে ফ্রুক্টোজ গুলো নিজেদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে ইনিউলিন তৈরি করে। ইনিউলিন হচ্ছে ফ্রুক্টোজের পলিমার। আবার বলছি, ইনিউলিন হচ্ছে ফ্রুক্টোজের পলিমার। এবার আমরা যদি গ্লাইকোজেনের কথা বলি, আমরা গ্লাইকোজেন এটাও তো একটা পলিস্যাকারাইডের চেন, মানে অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে। তার রাইট এন্ড মানে তার ডান দিকের ব্যাপারটা, রাইট এন্ড মানে রাইট এন্ডের একদম এন্ড পজিশন, রাইট সাইডের এন্ড পজিশনটা, সেটাকে কি থাকে, সেটাকে আমরা রিডিউসিং এন্ড বলবো। এটা ভালোভাবে আন্ডারলাইন করো। রাইট এন্ডটার নাম কি বললাম? সেটা হচ্ছে তোমার রিডিউসিং এন্ড। আর লেফট এন্ডটার নাম কি বললাম? বাঁ দিকের অংশটার নাম, সেটাকে আমি কি বলছি? নন রিডিউসিং। রাইট? এই জিনিসটা আমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা যদি এই যে তোমার গ্লাইকোজেনের স্ট্রাকচার দেখি, গ্লাইকোজেন শুধুমাত্র না এইভাবে লিনিয়ার ফর্মে গ্লুকোজ গুলো তৈরি হয়ে জুড়ে জুড়ে তৈরি হয়েছে তা নয়, এর সঙ্গে ভাবো এইভাবে অনেক ব্রাঞ্চও তৈরি হয়েছে। আমাদের এনসিইআরটির মধ্যে আমি তোমাকে একটা ছবিও দেখাবো এখানে, মানে একটা ব্রাঞ্চিং স্ট্রাকচার। তাকে আমরা কি বলছি? আমরা একটু মিউট করে সবাই একটু মিউট। বুঝে গেছো ব্যাপারটা? এবার দেখো, এবার আমি তোমাকে পরের পার্টটায় আসি। এবার আমি তোমাকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি রিডিউসিং এন্ড আর নন রিডিউসিং এন্ড দেখালাম। কিন্তু এই যে আমি তোমাকে যদি স্টার্চের কথা বলি এবার, তাহলে স্টার্চ তো আমাদের প্ল্যান্টের মধ্যে থাকে, এটা আমরা দেখলামই। ওরা কি তৈরি করে? একটা হেলিকাল একটা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। মানে ওরা যখন মনোস্যাকারাইড ইউনিট গুলো নিজেদের মধ্যে অ্যাটাচ হয়ে হয়ে এরকম একটা হেলিকাল প্যাটার্ন তৈরি করে দেয়, মানে এমন জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। এখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। আমরা যখন প্র্যাকটিক্যাল করি, আমরা স্টার্চের টেস্ট করি, তখন কোন কেমিক্যাল ইউজ করি? সেটা হচ্ছে আয়োডিন ইউজ করি। তাহলে যেহেতু স্টার্চ এই ধরনের একটা নেটের মতো বা জালের মতো একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে, সেজন্য এই স্টার্চের মধ্যে আয়োডিন, এই যে আমরা দেখো আয়োডিন মলিকুলসটা এইখানে কি হতে থাকে, ভেতরে হোল্ড হয়ে যায়। ভাবো ভেতরে এর মধ্যে যেন জুড়ে যায়, মানে অ্যাটাচমেন্ট হয়ে রয়ে যায়। সেই জন্য স্টার্চ আয়োডিনের সঙ্গে রিয়াকশন করে কি কালার দেয়? ব্লু কালার দেয়। কেন দেয়? তার কারণ স্টার্চ এমন ভাবে নিজেদের একটা স্ট্রাকচার তৈরি করে, হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি করে। কিন্তু যদি তুমি সেলুলোজের কথা দেখো, সেলুলোজ কিন্তু আয়োডিনকে হোল্ড করতে পারে না। কেন করতে পারে না? কারণ সেলুলোজ ওরকম হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে না, ওরা নিজেদের মধ্যে একটা সুতোর মতো স্ট্রাকচার তৈরি করে। আর এইখানে কি দেখলাম, এরা আমাদের স্টার্চ এটা জড়ো হয়ে 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 একটা তোমার নেটের মতো স্ট্রাকচার তৈরি করবে। তাহলে সেলুলোজ আয়োডিনের সঙ্গে রিয়াকশন করবে না, কিন্তু স্টার্চ আয়োডিনের সঙ্গে রিয়াকশন করে কোন কালার দিল? সেটা হচ্ছে ব্লু কালার দিল। এই টপিক থেকে এর বাইরে কোনো এনইটির এমসিকিউ আসবে না, তোমাকে 100% আমি গ্যারান্টি দিলাম। যদি আসে এই পড়াবার টপিক থেকেই আসবে। এবার আমি তোমার একটা এমসিকিউ আনতে চলেছি, এমসিকিউ 1। এবার তোমাকে এই অ্যানসারটা লাইভ চ্যাটে সবাইকে লিখতে হবে, এভরিওয়ান, যারা এখন 72 জন স্টুডেন্ট প্রেজেন্ট আছে সবাই 71 জন লিখতে হবে। একজন শুধুমাত্র আমার অ্যানসারটা ফোন আনমিউট করে দেবে। এবার আমি তার নামটা বলছি, কে বলবে সেটা? সে বলবে আমাদের অর্ক চ্যাটার্জি। অর্ক চ্যাটার্জি একটু আনমিউট করো। অর্ক চ্যাটার্জি তোমরা আনমিউট একটু ফাস্ট করবে। অর্ক চ্যাটার্জি, অর্ক শুনতে পাচ্ছেন? ওকে অর্ক, এবার তোমাকে আমি কোশ্চেনটা দেখাচ্ছি, তোমাকে এবার অ্যানসারটা আমাদের দিতে হবে। অর্ক ক্লিয়ার? অর্ক, অর্ক শুনতে পাচ্ছ আমার কথা? এবার দেখো আমি তোমাকে অ্যানসারটা কোশ্চেনটা দেখাই আগে।
আমাদের আজকের কোশ্চেন যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ সবাই? না স্যার দেখতে পাচ্ছি না একটু ছোট লাগছে স্যার কোশ্চেনটা না স্যার দেখা যাচ্ছে না। স্যার কোশ্চেনটা তো দেখতেই পাচ্ছি না তো নেই দেখো এবার দেখতে পাচ্ছ? দাঁড়াও এক সেকেন্ড। এবার না দেখতে স্যার পাচ্ছ? কমেন্টে হচ্ছে ঢুকে যাচ্ছে উত্তর অ্যানসারে। এবার দেখতে পাচ্ছ তোমরা? তোমাদের স্ক্রিনটা বড় করো না তাহলে দেখতে পাবো কোশ্চেনটা হচ্ছে, আমি নালে বলছিও তোমাকে, ইনসুলিন ইজ দ্য পলিমার অফ ফ্রুক্টোজ, বি গ্লুকোজ, সি সুক্রোজ, ডি জাইলোজ। অ্যানসারটা বলো অ্যানসারটা। আর অন্য স্টুডেন্টরা অর্ক বলে অ্যানসারটা। ফ্রুক্টোজ স্যার। ফ্রুক্টোজ, রাইট। তোমরা সবাই অ্যানসারটা ইনপুট দাও। অ্যানসারটা আমরা একটু আগেও দেখলাম, যেটা ইনিউলিন, এটা কিন্তু পলিমার অফ ফ্রুক্টোজ। ভেরি গুড অর্ক, অর্ক আমাদের ঠিক অ্যানসার দিয়েছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব, তার আগে পরের টপিক নিয়ে ডিসকাস করব। তার সঙ্গে সঙ্গে আমরা বাংলার দেখো নোটটাও তোমাদের দিয়ে দিয়েছি, যারা বাংলা মিডিয়াম থেকে আছো তাদের কোনো ইংলিশটা আমি তোমাকে তো বাংলা করেই বুঝিয়ে দিচ্ছি ধরে নাও, তাও যদি কোনো প্রবলেম থাকে এখান থেকে একবার দেখে নেবে নোটটা থেকে। চলো এবার আমরা আমাদের পরের টপিকটায় আসি। তার আগে একটা ছবি দেখছি, দেখো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে গ্লুকোজ মলিকিউলস গুলো কেমন ভাবে স্ট্রেট লাইন স্ট্রাকচার তৈরি করেছে, যেমন সেলুলোজের ক্ষেত্রে। আবার দেখো এইখানে আমরা গ্লাইকোজেনের যদি স্ট্রাকচারটা নিচে দেখি, দেখবে এখান থেকে কেমন লম্বা একটা স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি হয়েছে। আমরা বলছিলাম না গ্লাইকোজেন একটা ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি করে, এটাকে তোমার অ্যামাইলোপেকটিন বলে একটা স্ট্রাকচার বলে। তোমাদের সিলেবাসে অবশ্য নেই, পারলে কেউ মনে রাখতে পারো। অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এই দুটো ধরনের স্ট্রাকচার হয়। লিনিয়ার ফর্মটাকে অ্যামাইলোজ স্ট্রাকচার বলে, অ্যামাইলোপেকটিন এই ব্রাঞ্চ ফরমেশনটাকে বলে। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলে আসো আমরা পরের টপিকটায় আসছি। আমরা প্ল্যান্ট সেলের কথা বলি এবার। প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেল ওয়াল আমরা বারবার ছোটবেলা থেকে জানি প্ল্যান্ট সেল ওয়াল কি দিয়ে তৈরি? প্ল্যান্ট সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি। স্যার সেলুলোজ দিয়ে। সেলুলোজ দিয়ে তৈরি। সূত্রটা আরেকবার একটু বলবেন স্যার? একদম। আমরা যে পেপার ইউজ করি সেই পেপার মেইনলি কি থাকে জানো? প্ল্যান্টের পাল্প এন্ড কটন ফাইবার থাকে, সেটাও কিন্তু সেলুলোজিকই হয়, মানে সেটাও সেলুলোজ দিয়েই তৈরি হয়। আর সেলুলোজ কি জিনিস? সেলুলোজ হচ্ছে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইড ইন নেচার। তাহলে একটা কমপ্লেক্স পলিস্যাকারাইডের এক্সাম্পল দেখলে আমরা সেলুলোজ দেখে নিলাম, কিন্তু এরপর আরো কমপ্লিকেটেড কিছু পলিস্যাকারাইড দেখব, যে স্ট্রাকচারটা শুধুমাত্রই গ্লুকোজ নয়, গ্লুকোজের সঙ্গে না অন্য কোনো সুগার অ্যাটাচমেন্ট হয়ে তৈরি হয়। সেলুলোজের থেকে অনেক বেশি কমপ্লিকেটেড এই স্ট্রাকচার। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, যেমন অ্যামাইনো সুগার। এই অ্যামাইনো সুগার যার মধ্যে সুগারের সঙ্গে একটা অ্যামাইন গ্রুপ অ্যাটাচমেন্ট হয়ে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে একটা মডিফাইড সুগার বলতে পারি, যাতে তোমার সুগারের সঙ্গে সুগার একা নেই, সুগারের সঙ্গে অ্যামাইন গ্রুপ যুক্ত হয়ে আছে। যেমন এই যে গ্লুকাসোমাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এই এনএজি, এটাকে শর্টে কি বলে জানো? এনএজি। এই জিনিসটা তোমরা কেউ জানো এটা কোথায় প্রেজেন্ট থাকে? কোয়ার স্ট্রাকচারাল কম্পোনেন্ট এটা এনএজি? কেউ পারো কিনা? সে আনমিউট করে বলতে পারো। এই যে আমরা একটা কমপ্লেক্স পলিস্যাকারাইডের এক্সাম্পল দেখলাম এনএজি। ডিএনএ ওখানে সেল বলে প্রেজেন্ট ছিল ন্যাগ। কার সেল বলে প্রেজেন্ট ছিল ব্যাকটেরিয়া। ওকে, অ্যানসারটা অনেকেই ঠিক বলছো, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল। অ্যানসারটা আরো ভালো হবে ফাঙ্গাল সেল বল, ফাঙ্গাল সেল না, বল। ফাঙ্গাল সেল ওয়াল স্যার, কাইটিন তো কাইটিনের মনোমার এটা। হ্যাঁ আমি বলি। এবার তোমরা যারা বলছো প্রথমে ব্যাকটেরিয়াল সেল ওয়াল বলেছো, সেখানেও অ্যানসারটা ঠিক। তার কারণ ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি, তারও একটা এলিমেন্ট সেটা হচ্ছে এনএজি। এছাড়া ফাঙ্গাস সেল ওয়ালের মধ্যেও এটা তুমি প্রেজেন্ট পাবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আরেকটা জিনিস দেখো, এই যে আমরা অ্যামাইন সুগারের কথা বলছি, এই যে অ্যামাইন সুগার,
এর মধ্যে ভালো করে দেখো এরা আলটিমেটলি কোথায় কোথায় প্রেজেন্ট থাকে, এটা একদম পারফেক্ট অ্যান্সার দেওয়া আছে এখানে। এটা আমাদের কোশ্চেন হতে পারে, অ্যামাইন সুগারের প্রেজেন্ট কোথায়? এক্সোস্কেলিটন অফ দ্য আর্থ্রোপোড। এক্সোস্কেলিটন অফ দ্য আর্থ্রোপোডস মানে আর্থ্রোপোডের যে বাইরের খোলকটা থাকে সেইটা আলটিমেটলি তৈরি তোমার এই মডিফাইড সুগার, যেটা অ্যামাইন সুগার দিয়ে তৈরি, রাইট? যেমন আমরা ফাঙ্গাস সেল ওয়াল বা এই আর্থ্রোপোডের সেল এক্সোস্কেলিটন কি দিয়ে মেনলি তৈরি? সেটাকে আমরা বলছি কাইটিন দিয়ে তৈরি, সেটাও একটা পলিস্যাকারাইড। আর তার মধ্যে আমরা এই ধরনের অ্যামাইন সুগারের প্রেজেন্ট দেখতে পাবো, রাইট? এটা ভালোভাবে মনে রাখবো। আর এই যে কমপ্লেক্স পলিস্যাকারাইড গুলো, এই কমপ্লেক্স পলিস্যাকারাইড গুলো জেনারেলি আমরা বলছি, মোস্টলি কথাটা ইউজ করছি কি, মোস্টলি, সব সময় হবে তা নয়, কিন্তু মোস্টলি আমরা কি বললাম, হোমোপলিমার। মানে শুধু যদি হয় এনঅ্যাসিটাইল গ্লুকোসামাইন দিয়েই তৈরি হবে, কিন্তু সব সময় নয়। অ্যানসারটায় ডাইরেক্ট বলা থাকলো তোমার মোস্টলি, মানে বেশিরভাগ সময়। তাহলে আমরা এই প্যারাগ্রাফ থেকে এনইডির জন্য কি পড়লাম? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কনক্লুশন সেটা হচ্ছে স্পেশাল টাইপ অফ মডিফাইড সুগার, যার নাম দিয়েছি আমরা অ্যামাইন সুগার, অ্যামাইনো সুগার। এক্সাম্পল গ্লুকোসামাইন আর এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন দুটোই এক্সাম্পল। কোথায় থাকবো এটা? এটা থাকবে ফাঙ্গাসের সেল ওয়াল বা এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোডার মধ্যে। জেনারেলি এটা হবে হোমোপলিমার। এইটা হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফ। এখান থেকে এই ধরনের এনইটি লেভেলের এমসিকিউ আসবে। এবার আমি আমাদের সেকেন্ড এমসিকিউ তে চলে আসি। তোমরা সবাই চ্যাট বক্সে এবার রেডি হয়ে নাও, আর আমাকে এবার অ্যানসারটা দেবে। এবার বলবে আমাদের আমিনা। আমিনা একটু আনমিউট করো। হ্যাঁ স্যার। রাইট, আমিনা আমাদের অ্যানসারটা বলবে, আর অন্য স্টুডেন্টরা সবাই অ্যানসারটা চ্যাটে লিখবে এভরিওয়ানে। দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ? কারেক্ট অপশন, দাঁড়াও এক সেকেন্ড, দেখো select the correct option which represent in a homo. Select the correct option which represent the homopolysaccharide made up of glucose monomer. Sucrose, lactose, maltose. হ্যাঁ, কেউ বলো না, নিজে নিজে করো, শুধুমাত্র আমিনা অ্যানসারটা দেবে। স্যার কাইটিন, গ্লাইকোজেন এন্ড স্টার্চ। ও বলছে হোমোপলিস্যাকারাইড মেড আপ অফ গ্লুকোজ মোনোমার দিয়ে তৈরি। হ্যাঁ, অপশন কি বলছো আমাদের আমিনা, বলো। বি দা কাইটিন, গ্লাইকোজেন, স্টার্চ। ওকে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভোটটা এবার তোমাকে জানাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে, দেখে নি, রিয়া দাস শুধু ডি বলেছিল, এছাড়া সবাই 2 এর বি বলছো এখনো পর্যন্ত। স্যার এ হবে স্যার, 2 এর এ হবে হবে স্যার। এ বলেছি স্যার আমি, এ হবে স্যার। আমি এ বলেছি স্যার। কিছু স্টুডেন্ট এ স্যার। রাইট, হ্যাঁ স্যার, এ হবে এ। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বি। স্যার দেখো, কিন্তু এদের মধ্যে অ্যানসারটাকে আমরা যদি বলি, এই যে তোমার চিটিন, গ্লাইকোজেন বা স্টার্চ, প্রথমটা কি ছিল? সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। প্রথম কিন্তু অপশন, আমি কোশ্চেনটা তোমায় ভালো করে বলি, আমরা হোমোপলিস্যাকারাইডের কথা বলছি, হোমোপলিস্যাকারাইড। কিন্তু যে স্টুডেন্ট আমাদের এই অপশন বলছে সে কিন্তু এটা বলছো না, সুক্রোজ, ল্যাকটোজ এগুলো কিন্তু তোমার পলিস্যাকারাইড নয়, এগুলো ডাইস্যাকারাইডের এক্সাম্পল। সেজন্য এই অপশনটা হলো না। ক্লিয়ার ব্যাপারটা? যারা যারা এ বলছিলে তারা ভুল বললে অ্যানসার। এবার আমরা অ্যানসারটাকে চলে আসি গ্লুকোজের পলিমারের ক্ষেত্রে, যেটা আমরা চিটিন, গ্লাইকোজেন, স্টার্চ। আমরা কাইটিনের কথা বললাম, কাইটিন কিন্তু গ্লুকোজের মোনোমার দিয়ে তৈরি হয় না, তাহলে আমাদের বি অপশনটাও হলো না। এবার কোশ্চেন নাম্বার 2 তে যে সি অপশন দেখো, ইনিউলিন আছে, ইনিউলিন কিন্তু ফ্রুক্টোজের পলিমার, সেজন্য সি অপশন হলো না। অপশন ডি আছে, যেটা ডি হবে স্যার। গ্লাইকোজেন। একদম ঠিক, 2 এর আমাদের বি অ্যানসারটা হবে, রাইট?
ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু অনেকটা আমাদের রাইট, এটা একটু টাফ টাফ নয়। অনেকে তোমরা যারা একটুখানি খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে দেখেছো তারা এটাকে অ্যান্সার দিয়ে দিয়েছিলে, কিন্তু বুঝতে পারছো একটু গন্ডগোলটা কোথায় হলো? হ্যাঁ স্যার, আমরা গ্লুকোজের ভিতরে যেগুলো আছে সেগুলোই ধরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাকে ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইডের মধ্যে একই গুরুত্ব সেটার জন্য হ্যাঁ ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। চলো একদম এবার স্যার। আমরা বলো এবার আমরা চলে আসবো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। নিউক্লিক অ্যাসিড সবাইকে একটু মিউট করতে বলুন না, মিউট করতে বলুন সবাইকে। দেখো এবার আমরা নিউক্লিক অ্যাসিডের কথা বলি। নিউক্লিক অ্যাসিড যার নাম বললেই আমাদের দুজনের কথা মাথায় আসে, একটা হচ্ছে আমাদের ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, যারা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। কিন্তু এই যে তোমার আমরা নিউক্লিক অ্যাসিডের কথা বলছি, এই নিউক্লিক অ্যাসিডও কিন্তু কার মধ্যে আসে আলটিমেটলি? যদি আমরা বলি এটাও কিন্তু একটা ম্যাক্রোমলিকুলস এর মধ্যেই আসে। That one would find the acid insoluble fraction. আবার একটা কোশ্চেন হলো এখান থেকে এমসিকিউ তে, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডকে কোথায় পাবো? অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে। আর এই যে তোমার নিউক্লিক অ্যাসিড তো পলিমার বলছি, তাই না? ম্যাক্রোমলিকুলস বলছি, তাহলে এটা কি দিয়ে তৈরি? পলিনিউক্লিওটাইডস। কথাটার মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইডস নিজেদের মধ্যে জুড়ে জুড়ে তৈরি হয় এই নিউক্লিক অ্যাসিড। এবার দেখো এই যে আমি বলছি টুগেদার স্যার এই লাইনটা একবার বলুন। হ্যাঁ আবার বলি, আমরা নিউক্লিক অ্যাসিড এটা একটা ম্যাক্রোমলিকুলস, তাহলে অনেকগুলো ছোট ছোট মাইক্রোমলিকুলস জয়েন হয়ে তৈরি হবে। আর এখানে সেই নিউক্লিওটাইডস গুলো জয়েন হয়ে তৈরি হয় এই নিউক্লিক অ্যাসিড, সেই জন্যই আমরা এটাকে পলিনিউক্লিওটাইডস বললাম। তারপর দেখো together with polysaccharide and polypeptide, these ultimately comprise the true macromolecular fraction of any living tissue or cell. এবার আমরা একটুখানি দেখে নিই আমরা together with polysaccharide and polypeptide. পলিস্যাকারাইড কোথায় দেখতে পাই আমরা? আমরা তো কার্বোহাইড্রেটের মধ্যে দেখতে পাই। পলিপেপটাইড কোথায় দেখতে পাই? প্রোটিনের মধ্যে দেখতে পাই। আর এটাও একটা কিন্তু ট্রু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন, মানে নিউক্লিক অ্যাসিডও আমাদের সত্যিকারের একটা ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশনের মধ্যেই আসবে যখন আমরা কোনো লিভিং টিস্যু বা সেলকে অ্যানালাইসিস করব। কিন্তু আমি যেটা তোমায় বললাম নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর আরএনএ তার বিল্ডিং ব্লকসটা কি, তার ছোট ছোট ইউনিটটা কি, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইডস। তাহলে আমাদের বাড়ির বলছিলাম না ইট হচ্ছে আমাদের বাড়ির একটা বিল্ডিং ব্লক, সেরকম নিউক্লিক অ্যাসিডের আলটিমেটলি বিল্ডিং ব্লকস কি, সেটা হচ্ছে নিউক্লিওটাইডস। এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হলো। এবার একটা নিউক্লিওটাইডস এর মধ্যে কি কি আছে আমরা তোমাকে আগেও পড়িয়েছি। একটা নিউক্লিওটাইডস এর মধ্যে তিনটে ডিস্টিংক্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস আছে। কটা আছে? 3। কি কি সেগুলো? একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড প্রেজেন্ট আছে, যেটাকে আমরা কি বলি? নাইট্রোজেন বেস বলি। আর কি আছে? আর আছে সেকেন্ড পজিশনটা, সেটা হচ্ছে একটা মোনোস্যাকারাইড। সেটা কিন্তু কি ধরনের হয়? পেন্টোজ সুগার হয়, মানে তার মধ্যে 5টা কার্বন কন্টেন্ট করা একটা সুগার থাকে। ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ। আর থার্ড পজিশনে কি থাকে? ফসফরিক অ্যাসিড, ফসফেট প্রেজেন্ট থাকে। তাহলে এই তিনটে জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। কি সেগুলো বললাম আবার বলে দিচ্ছি। একটা হলো হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, নাইট্রোজেন বেস সেটাকে বলতে চাইছি, মোনোস্যাকারাইড সুগারকে বলতে চাইছি, পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটে জিনিস দিয়ে তৈরি নিউক্লিওটাইড। বোঝা গেল ব্যাপারটা? এবার আমাদের চলে আসো আমরা 3 নাম্বার আমরা চলে আসি এবারে। দেখি এবার আমাদের অ্যানসারটা দেওয়ার জন্য আসবে, সেটা হচ্ছে সায়নী বলবে আমাদের। সায়নী একটু আনমিউট করো। সায়নী
আর তোমরা আমার অ্যানসারটা দেখতে থাকো, রাইট? এবার আমরা অ্যানসার কোশ্চেনে তোমায় দেখাচ্ছি, এবার একটু দেখে নাও। কোশ্চেনটা হচ্ছে ফর নিউক্লিক অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক ইজ এ অপশন এ নিউক্লিওটাইডস নিউক্লিওসাইডস, অপশন সি পলিনিউক্লিওটাইডস, অপশন ডি সুগার। শাওনি বলবে অ্যানসারটা। স্যার নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডস। তাহলে আমাদের দেখি বন্ধুরা কি অ্যানসার দিচ্ছে। আমাদের ম্যাক্সিমাম বন্ধু অ্যানসার দিয়েছে কিন্তু 3A। কোন স্টুডেন্ট ভুল দেয়নি, ভেরি 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 গুড। কিন্তু সবাই ইনপুট করো, আমি যেন প্রত্যেকটা স্টুডেন্টের ইনপুটটা দেখি। ভেরি গুড, এই অ্যানসারটা কেউ ভুল দাওনি তোমরা, ভেরি গুড, কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে। এবার চলে আসি আমাদের পরের টপিক, সেটা হচ্ছে ওইটারই কন্টিনিউ হচ্ছে অবশ্যই। আমরা হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস এর কথা বলছিলাম, যেটা কোথায় প্রেজেন্ট থাকে তোমার, সেটা প্রেজেন্ট থাকে ওই নিউক্লিওটাইডস এর মধ্যে। এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডসটা আলটিমেটলি কি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রেজেন্ট থাকে যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, সেটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, আর কিছু নয়। এই নাইট্রোজেন বেস কটা টাইপের হয় তোমরা এটাও কিন্তু ভালো করে জানো। এই নাইট্রোজেন বেস 4 ধরনের। রাইট, 4 ধরনের, অ্যাডিনিন, গুয়ানাইন, ইউরাসিল আর সাইটোসাইন আর থাইমিন। কিন্তু এখানে 5টা টাইপ হলো, তাহলে আমাদের বন্ধু কি ভুল বললো? না, বন্ধু ভুল বলেনি। অ্যাডিনিন, স্যার ডিএনএ এর ক্ষেত্রে একটা, আরএনএ এর ক্ষেত্রে ঠিক, এই 4টে ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ তে 4টে দেবে আর আরএনএ তে 4টে দেবে, ইউরাসিল আর থাইমিনের মধ্যেই হবে, একটা একটা করে দেবে। ভেরি গুড। এবার আমরা এই অ্যাডিনিন আর গুয়ানিনটাকে, এবার ভালো করে কোশ্চেনটা বোঝো, এমসিকিউ। অ্যাডিনিন আর গুয়ানিনটাকে যেটা আমরা কোন ব্রড গ্রুপের আন্ডারে ফেলি, পিউরিনস এর মধ্যে। কি বোঝা গেছে ব্যাপারটা? আর বাকি দুটোকে পিরিমিডিন। বাকি দুটো না বলে পিউরিন আর পিরিমিডিন। এবার পিরিমিডিনস এর মধ্যে আমরা বাদ বাকিগুলোকে বলছি। তাহলে কোনগুলো, সেটা হচ্ছে ইউরাসিল, সাইটোসিন আর থাইমিন। থাইমিন। কোন স্টুডেন্ট সাইটোসিন আর থাইমিন। আমাদের দুটো অ্যানসার বলছিল, ও অ্যানসার কিন্তু ভুল বলছিল। এখানে 3টে অপশনই কিন্তু রাইট হবে, ইউরাসিল, সাইটোসিন আর থাইমিন, এই 3টেই কিন্তু পিরিমিডিন মধ্যে এলো। এবার হেটেরোসাইক্লিক এই যে রিং, তাহলে আমরা এটাকে কি বললাম, পিউরিন, আর একটাকে আমরা পিরিমিডিন বললাম। আর সুগার যেটা প্রেজেন্ট থাকে সেটা কি সুগার হবে, সেটা পেন্টোজ সুগার। কিন্তু এই সুগারটা না দুটো টাইপের হয়, রাইবোজ সুগার হতে পারে বা 2-ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ একটা পেন্টোজ সুগার, এটা প্রেজেন্ট থাকে আরএনএ এর মধ্যে। ডিএনএ এর মধ্যে কি প্রেজেন্ট থাকে, 2'ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি মানে 2 নাম্বার কার্বন থেকে যার অক্সিজেনটা পালিয়ে গেছে, হারিয়ে গেছে, কোথায় থাকে, ডিএনএ এর মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড যেটা ডিঅক্সিরাইবোজ সুগার প্রেজেন্ট থাকে, তাকে আমরা কোন নিউক্লিক অ্যাসিড বলবো, ডিএনএ বলবো। আর যার মধ্যে রাইবোজ সুগার প্রেজেন্ট থাকে, তাকে আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড বলবো, আর আরএনএ বলবো এটাকে, রাইট? এই টপিক থেকে এবার আমাদের এমসিকিউ দিতে, কোশ্চেনের অ্যান্সার দিতে আসছে আমাদের হ্যাঁ, এবার আমাদের অ্যান্সারটা দিতে আসছে আমাদের দেবযানী ঘোষ। দেবযানী একটু অ্যান্সারটা দেওয়ার জন্য রেডি হও। দেবযানী আনমিউট করো। দেবযানী আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। এবার আমরা কোশ্চেনটা দেখাচ্ছি, তোমাকে অ্যান্সারটা বলতে হবে। দেখে নি আমাদের কোশ্চেনটা কি আছে, 4 নম্বর কোশ্চেন। দাঁড়া, কোশ্চেনটা দেখাচ্ছি, দাঁড়া একটুখানি তুলে দিই, তাহলে বেটার হবে। Select the correct pair of substitute of the purines. Option A, cytosine and thymine. Option B, Adenine and guanine. কোন অপশন? B, adenine and বি guanine. বি বি। অন্য কেউ বলো না বাবা, আমি যাকে বলছি সেই বলো, যেটা হচ্ছে অপশন। ওকে, তোমরা আমি লিখতে পারছি না। দেখতে পাচ্ছ না? 4 এর বি, ম্যাক্সিমাম। আমার ফোন থেকে অসুবিধা হচ্ছে। রাইট, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের অ্যানসারই দিয়েছে। আমার কিবোর্ডে একটু সমস্যা আছে। হ্যাঁ বলো। কিবোর্ডে একটু সমস্যা আছে। ওকে 4 এর বি অ্যানসার। স্যার হ্যাঁ বলো।
স্যার অনেকে তো টাইপ করে দিয়ে দিচ্ছে, তখন আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি না। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমরা ওটা দেখো না। আমরা চলে আসি পরের টপিকটা, যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো আমরা এবার প্রোটিনের স্ট্রাকচারটাকে নিয়ে তোমাদের সাথে কথা বলি। এই যে প্রোটিন আলটিমেটলি আমরা দেখেছিলাম এটা হচ্ছে একটা হেটেরো পলিমার স্ট্রাকচার। কেন হেটেরো পলিমার বলছি আমরা? কারণ এর মধ্যে তুমি কি দেখবে, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডস গুলো অ্যাটাচমেন্ট হয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড গুলো। কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলো তো আর একই প্রকারের নয়, বিভিন্ন টাইপের 20 অ্যামাইনো অ্যাসিডস আছে। সেজন্য আমরা প্রোটিনকে কিন্তু অলওয়েজ কি বলবো? হেটেরো পলিমারসই বলবো। কারণ এখানে আমরা কি দেখলাম? স্ট্রাকচার অফ দ্য মলিকিউলস মিন্স দ্য ডিফারেন্ট থিংস ইন দ্য ডিফারেন্ট কন্টেক্সট। বাট ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যদি আমরা কোনো স্ট্রাকচারাল ইনভ্যারিয়েবল দেখি, তাদের মলিকুলার ফর্মুলা গুলো ডিফারেন্ট হয়, যেমন NaCl, MgCl2। আর অর্গানিক কেমিস্ট্রি যারা লোক, অর্গানিক কেমিস্ট যারা, তারা অলওয়েজ 2 ডাইমেনশনাল ভিউতে কোনো মলিকুলসকে রিপ্রেজেন্ট করে, রাইট? যেমন বেনজিন হতে পারে বা ন্যাপথলিন হতে পারে। কিন্তু যারা ফিজিসিস্ট মানে ফিজিক্সের লোক, তারা কোনো একটা স্ট্রাকচারকে এক্সপ্লেন করে 3 ডাইমেনশনাল ভিউতে, আর মলিকুলার স্ট্রাকচারকে। কিন্তু এখানে বায়োলজিস্টরা মানে আমরা ডেসক্রাইব করব প্রোটিনের স্ট্রাকচারকে একটা 4 লেভেলে, মানে তাদের একদম গঠন বা স্ট্রাকচারটাকে আমরা 4টে লেভেল দিয়ে এক্সপ্লেন করি। চলো, দ্য সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, পজিশনাল ইনফরমেশন ইন এ প্রোটিন, মানে কোন অ্যামাইনো অ্যাসিড গুলো কোন পজিশনে যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি করে, মানে which amino acid is the first amino acid and which one is the second and so on, মানে থার্ড অ্যামাইনো অ্যাসিড কোনটা, ফোর্থ অ্যামাইনো অ্যাসিড কোনটা। এই ধরনের যে আমরা স্ট্রাকচার পাই, যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড গুলো লিংক হয়ে তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? প্রাইমারি স্ট্রাকচার বলবো। কি বলছি আমরা সেটাকে? প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। ক্লিয়ার তো? এবার দেখো, প্রাইমারি স্ট্রাকচারের পর আমরা চলে আসবো পরের পয়েন্টটায়, সেটা হচ্ছে এই যে প্রাইমারি স্ট্রাকচার তোমাকে আমি বললাম, এই প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে তাহলে কি থাকলো? শুধু অ্যামাইনো অ্যাসিড গুলো লিংক হয়ে তৈরি হলো। তাহলে এই সময় আমরা প্রোটিনটাকে ইমাজিন করতে পারি কি? অ্যাজ এ লাইন ফর্মে, একটা সোজা লাইন ফর্ম, এই ধরনের একটা স্ট্রাকচার, তাই না? যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে। এখানে লেফট এন্ড মানে একদম বাঁ দিকের এন্ডটা রিপ্রেজেন্ট করছে কি? তোমার ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডকে। আর রাইট দিকের এন্ডটা মানে ডান দিকের এন্ডটা কি রিপ্রেজেন্ট করছে? লাস্ট অ্যামাইনো অ্যাসিড। এখান থেকে কোশ্চেন হতে পারে। আবার একটা এখান থেকে ভালো কোশ্চেন হচ্ছে, দেখো এই যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড বলছি আমরা, তার এন্ডটাকে আমরা এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড বলছি। ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডকে আমরা কোন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড বললাম? এন টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। আর লাস্ট অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। এই যে সি আর এন থেকে তুমি ঘাবড়িও না, একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? NH2 গ্রুপ থাকে, COH গ্রুপ থাকে, আমরা পড়েছিলাম তো। এখানে সেই কথাটা থেকে মানেটা আসছে। তাহলে প্রোটিন কিন্তু আলটিমেটলি এরকম একটা রিজিড রড ফর্মে স্ট্রাকচারে প্রেজেন্ট থাকে না। থাকলে তারা কোনো কাজই করতে পারবে না, কারণ প্রত্যেকটা প্রোটিনের একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল ফাংশন আছে। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে মডিফাইড কিছু স্ট্রাকচারে আসতে হবে। তাহলে আমরা এবার সেই ধরনের স্ট্রাকচার গুলোকে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। সেই স্ট্রাকচারটা হচ্ছে, আমরা সেকেন্ডারি স্ট্রাকচারকে নিয়ে কথা বলবো। দেখো এবার ওই যে আমাদের থ্রেডটা মানে দড়ির মতো জিনিসটা, এখানে কি হয়েছে? তোমার একটা হেলিক্যাল প্যাটার্নে তোমার নিজেদের মধ্যে জড়িয়ে গেছে, যেমন সেই স্টেয়ারকেস হয় না, ঘোরানো সেই সিঁড়ি হয়, সেই ধরনের দুটো। এবার এদের মধ্যে আমরা দেখি যে হেলিক্যাল প্যাটার্ন, হেলিক্যাল মানে প্যাঁচানো, বুঝতে পারছো? সেই প্রোটিন গুলো অনলি ইন রাইট হ্যান্ডেড হেলিক্সটা আমরা দেখতে পাই। এখানে লেফট হ্যান্ডেড হেলিক্স আমরা দেখতে পাই না। আমরা কি ধরনের হেলিক্স দেখতে পাই প্রোটিনের ক্ষেত্রে? এটা এমসিকিউ এর ভালো কোশ্চেন। রাইট হ্যান্ডেড হেলিক্স দেখতে পাই। এবার এই যে প্রোটিন গুলো যখন নিজেদের মধ্যে ওই অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কিন্তু ওরা কি করেছে? নিজেদের মধ্যে একটা পেঁচিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো হেলিক্যাল ফর্মে। দ্যাট ইজ কল্ড দ্য সেকেন্ডারি স্ট্রাকচার।
তাহলে প্রাইমারি স্ট্রাকচার আর সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি হলো? প্রাইমারি স্ট্রাকচারে একটা স্ট্রেট লাইন ছিল, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা সুতোর মতো স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারে কি দেখলাম? ওই সুতোর মতো স্ট্রাকচারটাই নিজেদের মধ্যে পেঁচিয়ে 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 স্ট্রাকচার তৈরি করেছে। In addition, a long protein chain is also called the folded upon itself like a hollow woolen ball. এবার ওই যে সেকেন্ডারি স্ট্রাকচার গুলো নিজেদের মধ্যে আরো পেঁচাতে শুরু করেছে, পেঁচিয়ে একটা গোল উলেন বলের মতো, সেই বল হয় না, সেই উলেন বলের মতো স্ট্রাকচার তৈরি করেছে, সেটাকে আমরা বললাম টার্সিয়ারি স্ট্রাকচার। কি ধরনের বললাম? টার্সিয়ারি স্ট্রাকচার বললাম। এবার দেখো টার্সিয়ারি স্ট্রাকচারে কিন্তু থ্রি ডাইমেনশনাল, বলো, টার্সিয়ারি স্ট্রাকচারটা একটা থ্রি ডাইমেনশনাল ভিউ দেয়। তাহলে আমাদের এই, আমি আগে বলে নিই, এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেয় কোন ধরনের স্ট্রাকচার? সেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। আর এই টার্সিয়ারি স্ট্রাকচার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ প্রোটিনের জন্য। একটা প্রোটিন যে কাজ করতে হবে তাকে, তারা টার্সিয়ারি স্ট্রাকচার যখন নিজেদের মধ্যে তৈরি করে তখনই তারা কিন্তু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি পায়। কিন্তু এছাড়াও আরেকটা লেভেলের স্ট্রাকচারের কথা আমরা বলবো, সেটা হচ্ছে তোমার কোয়াটারনারি স্ট্রাকচার। দেখো এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, কোয়াটারনারি স্ট্রাকচারের মধ্যে তুমি যদি অবজার্ভ করো এই প্রোটিনগুলো কেমন ভাবে আছে, the manner in which these individual folded polypeptide or subunit are arranged in the respect to each other. তখন ওরা মনে করো চারটে এই ধরনের সাবইউনিট একসঙ্গে, চারটে এরকম টার্সিয়ারি স্ট্রাকচারের প্রোটিন নিজেদের মধ্যে জুড়ে 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 কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করেছে। যেমন আমাদের অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিনের মধ্যে আছে চারটে সাবইউনিট, দুটো আলফা হেলিক্স, দুটো বিটা সাবইউনিট, তারা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে কোয়াটারনারি স্ট্রাকচার অফ দ্য হিমোগ্লোবিন, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর হিমোগ্লোবিনের ফাংশনের জন্য, রাইট? এইটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে আমরা চারটে লেভেলের স্ট্রাকচার বললাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এন্ড কোয়াটারনারি স্ট্রাকচার। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এরপর আমি তোমাকে আরেকটা লিংক পাঠাচ্ছি, ওটা তুমি জয়েন করো, আমি তোমাদের ডাউটস গুলো সেখানে ক্লিয়ার করছি। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন আছে। বলো।